স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আর্থিক উন্নতিতে এবার বৈশ্বিক স্বীকৃতি পেল বাংলাদেশ। লাল সবুজের এই দেশকে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে এনেছে বিশ্বব্যাংক। মধ্যবিত্তের কুলীন তালিকায় ওঠার লড়াই এখন সামনে। এছাড়া গরিবি হটানোর জন্য সম্পদের সুষম বন্টনের দিকেও নজর রাখতে হবে রাষ্ট্রকে। এসব নিয়ে আজকের আলোচনা আয় উন্নতি। কথা বলতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন এবং ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক ডক্টর সাজ্জাদ জহির। স্বাগত আপনাদের। লেনিন ভাই, প্রথমে আপনার কাছে আসতে চাইব যে মধ্যম আয়ের দেশ, এটা বলা যায় যে গত বেশ কয়েক বছর যাবতীয় আওয়ামী লীগের তার সব ধরনের প্রচার প্রচারণা একটা ট্যাগ লাইন হিসেবে ব্যবহার করা হচ্ছে যে আমরা মধ্যম আয়ের দেশে যেতে চাইব। যদিও বিশ্বব্যাংকের এই আমাদের যে উন্নতি, সেইটার চাইতে আমাদের লক্ষ্য অনেক বেশি জাতিসংঘের কাছ থেকে স্বল্প উন্নত দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করা, সেইভাবেই মধ্য আয়ের দেশ হিসেবে আমাদেরকে প্রতিষ্ঠিত করা। কিন্তু তারপরে ওই যে রাজনৈতিক যে একটা প্রচারণায় যে আশা দেওয়া হয়েছিল, সেটার এক ধরনের বাস্তবায়ন, একটা পদক্ষেপ আজকে বাস্তব আমরা দেখতে পাচ্ছি। সেটার ক্ষেত্রে এটার মানে আপনারা এটা অর্জনটিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে 2008 সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যে নির্বাচনী ইশতেহারটি দেওয়া হয়েছিল, আমার বিবেচনায় 70-এর নির্বাচনের পরে এই ইশতেহারটি ছিল নানান দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। মানে গতানুগতিকতার বাইরে আমরা কতগুলো সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করেছিলাম, যেটা আগের ইশতেহারগুলোতে ঠিক এত ক্যাটাগরিক্যালি আমরা বলতাম না। তার মধ্যে একটা অন্যতম লক্ষ্য ছিল যে বাংলাদেশের দারিদ্র্য দূর করে এখানকার মানুষের যে আয়, জাতীয় আয়, রপ্তানি, সব কিছু, মানে যেই ইন্ডিকেটরগুলো করলে মানুষের সামগ্রিকভাবে একটা সমাজের উন্নতি বোঝায়, সেই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করেছিলাম এবং 21টি খাতে সুনির্দিষ্টভাবে আমরা কতগুলো লক্ষ্য স্থির করেছিলাম এবং এই লক্ষ্যগুলোকে আমরা কনক্লুড করতে চেয়েছি যে এই লক্ষ্যগুলো যদি অর্জিত হয় 2021 সালের মধ্যে, তাহলে বাংলাদেশকে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত করতে পারবো। পপুলার স্লোগান হিসেবে আমরা যেমন ডিজিটাল বাংলাদেশ দিয়েছি, কিন্তু ডিজিটাল বাংলাদেশ মানে তার মধ্যম আয়ের দেশ না। কিন্তু ওই যে আমি যেটা বললাম যে 21টি সুনির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করা হয়েছিল, যেখানে কোন বছরে কতটা বিদ্যুৎ উৎপাদন, কোন বছরে কতটা করব, হ্যাঁ, খাদ্য উৎপাদন কোন বছর করব, একইভাবে সংখ্যায় প্রকাশ করার একটা সুযোগ আছে, যেটা ডিজিটাল বাংলাদেশে। তারপরে ধরেন যে আমরা আমাদের পার ক্যাপিটা ইনকাম কত আমরা অর্জন করব, কোন বছরে কত আমরা প্রবৃদ্ধির হার আমরা অর্জন করতে চাই। এইভাবে কিন্তু আমরা বছর ওয়াইজ কতগুলো করেছিলাম। যে 2021 সালের মধ্যে আমাদের তখন লক্ষ্য ছিল যে আমরা 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব। পরে এটা রিভাইজ করেছি, আপনারা দেখেছেন যেটা আরও 1,000 মেগাওয়াট বাড়ানো হয়েছে। তো আমাদের লক্ষ্য ছিল যে হ্যাঁ, আমরা যদি এই কাজগুলো করতে পারি, তাহলে পরে বাংলাদেশ, যেটা ইউএন স্ট্যান্ডার্ডে যেটাকে মধ্যম আয়ের দেশ বলা হয়, সেইটাই আমরা 2021 সালের মধ্যেই পৌঁছতে পারবো। আজকে আমরা আনন্দের সাথে এটুকু বলতে পারি যে হ্যাঁ, ইউএনের ইয়েটা জাজমেন্টটা এখনো হয়নি, এটা হয়তো আরও 2-3 বছর লাগবে এবং ইউএন কমিটি বসবে, তারা ডিসাইড করবে যে বাংলাদেশকে কবে তারা মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করবে। বাট ইন দি মিন টাইম আমাদের কোনো অনুরোধও করতে হয় না, আমরা কিছু বলি নাই। আমাদের সবচেয়ে কড়া সমালোচক বিশ্বব্যাংক নিজেই তারা উদ্যোগ হয়ে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের ক্যাটাগরিতে ফেলেছে এবং সেটা যে তারা আমাদেরকে খুব খুশি করার জন্য করেছে তা না, এটা নর্মালি আমরা সেই অর্জনটা ইতিমধ্যেই আমাদের হয়েছে। এবং আমি বলতে পারি যে এটা আমি ব্যক্তিগতভাবে গত কয়েক বছরে আমি যে অবজারভেশন আমার ছিল, তাতে আমার কাছে মনে হয়েছে যে 2021 সাল পর্যন্ত মধ্যম আয়ের দেশের জন্য আমাদের অপেক্ষা করতে হবে না, তার আগেই। এবং সেটা কিন্তু আমি এখনও বলি যে সেটা ইউএন স্ট্যান্ডার্ডেই, হ্যাঁ, সেইটা হয়তো আমরা 2021 সালের অনেক আগেই এটা অর্জন করতে সক্ষম হব। এখন মার্কিন যুক্তরাষ্ট্র বা বিশ্বব্যাংকের যেই আপনার ক্রাইটেরিয়া বা তারা যে ইন্ডিকেটরগুলো ধরে নিয়ে
বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ বলেছে, সেটা দিয়ে আমরা বলতে পারি যে ইয়েস, আমাদের একটা নতুন পরিচয় বিশ্ব সভায় প্রতিষ্ঠিত হলো। আমরা এখনো উন্নয়নশীল দেশ, তাতে সন্দেহ নাই, কিন্তু আমাদের 40টি বছর আমরা নিম্ন আয়ের দেশ হিসেবে পরিচিত ছিলাম। এবং নিম্ন আয়ের দেশ থাকলে যা হয়, গরিবের সম্মান মর্যাদা সারা দুনিয়াতেই কম থাকে। হ্যাঁ, আমাদের হাত পেতে থাকতে হয়, হাত না পাতলেও আমাদের গরিবের প্রতি একটু নজর থাকে অন্যরকম। সেই দিক থেকে আমি বিবেচনা করি যে ইয়েস, আমাদের এই অর্জনটা আমাদের জাতি হিসেবে আমাদের আত্মমর্যাদা, আত্মসম্মান সেটা বাড়াবে এবং আমাদের সামনে আরও নতুন সুযোগ অবারিত করবে এবং আমাদের কনফিডেন্সের লেভেলটা এটা বাড়বে। আমরা একটু সাজ্জাদ জহিরের কাছে যাব, যে একটু প্রথমে আপনার কাছ থেকে বুঝে নিতে চাই যে দুটি ইন্ডিকেটরসের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক, যেটি বিশ্ব ব্যাংক আজকে আমাদেরকে বলল একটি একটা আয়ের ভিত্তিতে, অন্যদিকে জাতিসংঘ যে স্বল্পোন্নত দেশ ঘোষণা করে সেটা অনেকগুলি ইন্ডিকেটরস, শুধুমাত্র অর্থই সেখানে একমাত্র বিবেচ্য না। আমাদেরকে যদি একটু বুঝিয়ে দেন যে দুটোর মধ্যে কি পার্থক্য, এবং যেহেতু আমরা আমাদের লক্ষ্যটা আসলে জাতিসংঘের স্বল্পোন্নত দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত। আমি সাদামাটাভাবে যদি তুলি, একটা হচ্ছে যে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের সংজ্ঞার ভিতরে আয়ের বাইরেও আরও 2-3টা বড় ধরনের ইন্ডিকেটরসগুলো আছে, যেটা লিভিং মানে জীবনযাত্রার মানের প্রতিফলন ঘটায়। এবং সেই ইন্ডিকেটরসগুলোকে সামনে নিয়ে এসে তারপরে এখানে কিন্তু কোনো গদ বাঁধা যে এই ক্রাইটেরিয়াতেই করব, এবং ক্রাইটেরিয়াগুলোতে ইনকাম গ্রুপের সাথে আসছে, হেলথ ইন্ডিকেটরসের সাথে লিঙ্ক আপ করে কয়েকটা, মোট 3টা আছে, আমি পরে আলোচনা যাচ্ছি, যে ইন্ডিকেটরসগুলোকে মিলিয়ে নিয়ে তোলা হচ্ছে যে আমি স্বল্পোন্নত দেশে থাকছি কি থাকছি না। এটা হচ্ছে একটা সাইড বলছে। তবে একটু ব্যাক করছি যে ইনকাম ক্রাইটেরিয়াতে, যেটা আসলে রেইন ভাই যেটা তুলেছেন সঠিকভাবে, যে আমাদের অগ্রগতির মাত্রা কীভাবে হচ্ছে সেটা কিন্তু একটা ডিক্লারেশনে চেঞ্জ হয় না, বরং এটা বড় জোর বাইরের রিকগনিশনটা কী হচ্ছে, যে আমি বৃহত্তর সমাজে মানে পৃথিবীর অঙ্গনে একটা রিকগনিশন পাচ্ছি আর নিম্ন আয়ের দেশ বলে চিহ্নিত হচ্ছি না। আয়ের ক্ষেত্রে কিন্তু 2টা দিক আছে। একটা হচ্ছে যেটা যদি খেয়াল করেন গ্রস ন্যাশনাল ইনকাম, জাতীয় আয় বলে, পার ক্যাপিটা মানে জনপ্রতি জাতীয় আয়টা কত সেটাকে বলা হচ্ছে। তাদের মানে প্রত্যেকেই তো ক্লাসিফাই করে শ্রেণীভুক্তিকরণের ক্ষেত্রে, যেটা এবছরের জন্য প্রযোজ্য, মানে 2016 ফিসক্যাল ইয়ার 2015-16 জন্য, যে 1040 মার্কিনী ডলার থেকে 4000 সাম ইউএস ডলার আর কি, এই পর্যন্ত পার ক্যাপিটা ইনকাম যাদের, যে সকল দেশের, তাদেরকে বলা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত। কারণ মধ্য আয়টা কিন্তু 12,000 পর্যন্ত বিস্তৃত। এখন এই যে নিম্ন মধ্যম আয়ের ভিতরে আমাদেরকে এই প্রথমবারের জন্য সংযুক্ত করা হলো, মানে অন্তর্ভুক্ত করা হলো এই ফিসক্যাল ইয়ারে। গত ফিসক্যাল ইয়ারে কিন্তু ছিল না। এটা প্রতি ফিসক্যাল ইয়ারে একবার করে রিভাইজ করা হয়, কিন্তু আয়টা কিভাবে পরিমাপ করা হচ্ছে এটা কিন্তু জাতীয় আয়। মনে করেন আমাদের শ্রমিকরা যেটা বাইরের থেকে আয় করে দেশে পাঠাচ্ছে, এটা কিন্তু এর ভিতরে অন্তর্ভুক্ত হচ্ছে। কিন্তু আমাদের এখানে কোনো উৎপাদন যদি ঘটে যেটা আয়টা চলে যাচ্ছে বাইরে, সেটা কিন্তু ওর ভিতরে অন্তর্ভুক্ত হবে না। আমাদের দেশের অগ্রগতির 2টা দিকেই আমার মনে হয় নজর দেওয়া দরকার। এটা লেইন ভাই এখানে আছেন, আমি তুলব বিষয়টা, যে আসলে জাতীয় আয়ের অগ্রগতি অনেক সময় অনেক উন্নত হতে পারে, কিন্তু সেটা অনেক সময় ধরে নাও রাখা যেতে পারে যদি না আমরা স্থানীয়ভাবে সম্পদ গড়ে তুলতে পারি, যেটা প্রতিফলন ঘটে দেশজ উৎপাদনে, যেটা আমরা জিডিপি কথা বলি। এবং সেই জিডিপির ভিতরে কিন্তু এই দেশে কি পরিমাণ উৎপাদন ঘটছে সেটার প্রতি নজর দেওয়া হচ্ছে ওই পরিমাপে। আমাদের এখন জাতীয় আয়টা যদি বলি যে দেশজ উৎপাদন যদি 100 টাকা হয়, তাহলে জাতীয় আয়টা কিন্তু 130 টাকা মতো, আমি গড়পতি কথা বলছি। তার মানে 130 টাকার 30 টাকাই আসছে বাইরের থেকে। আমাদের দেশের এই যে আমরা হিসেব করি সংখ্যা দিয়ে যে গড়পতি আয়, জাতীয় আয়, সেই জাতীয় আয়ের কিন্তু 3-4 ধরনের পরিমাপ আছে। এমনকি ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েবসাইটে গেলে সেখানে দেখা যাবে যে তারা বিভিন্নভাবে পরিমাপ করার বিষয়গুলো তুলছে। সুতরাং আমাদের এই জায়গাটাতে যে একটু কেয়ারফুল থাকার দরকার, যে আমরা আজকে যে জাতীয় আয়টা যে জায়গাতে অ্যাচিভ করলাম, সেই জাতীয় আয়টা অ্যাচিভ করাটা, এটা যদি ধরে রাখার যদি বিষয় আসে, এটা কিন্তু নিশ্চিত না। দেশজ উৎপাদন যতক্ষণ না পর্যন্ত সেই পর্যায়ে যাচ্ছে, দেশের পুঁজি সেই পর্যায়ে যাচ্ছে, যখন কিনা আপনি নিশ্চিতভাবে একটা সুদূর প্রসারীভাবে আপনার আয়টাকে
করতে পারবেন প্রতি বছর, তাহলেই কেবল সেই আয়টাকে নিশ্চয়তা দেওয়া যায়। কিন্তু আজকে হঠাৎ করে যদি আমাদের বাইরের শ্রমবাজারে কোনো আঘাত আসে, তাহলে কিন্তু জাতীয় আয় সঙ্গে সঙ্গে কমে আসবে। এটা হচ্ছে একটা দিক, সতর্কতার সাথে আমাদের চিন্তা করা উচিত। 2 নম্বর বিষয় হচ্ছে যে বাইরে যখন কোনো প্রতিষ্ঠান হোক, যারা ক্যাটাগরাইজ করে, যদি আপনি খেয়াল করেন আমাদের ইউএন জেনারেল বডিতে মেম্বারশিপের জন্য আমাদের চাঁদা দিতে হয় দেশ হিসেবে। আমরা যে ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক যেটা চীনের উদ্যোগে গড়ে উঠেছে, সেটাতেও কিন্তু আমাদের চাঁদা দিতে হবে, অর্থাৎ একটা কন্ট্রিবিউশনটা, এবং কন্ট্রিবিউশনটা কিন্তু একসময় আমরা কিন্তু দিতাম হচ্ছে দেশজ উৎপাদনের ভিত্তিতে। ওই প্রথা যদি চালু থাকতো, আমরা কিন্তু আমাদের ওই 100 টাকার প্রেক্ষিতে চাঁদা দিতে হতো, কিন্তু এখন আমাদের কিন্তু কন্ট্রিবিউশনটা দিতে হয় হচ্ছে জাতীয় আয়ের ভিত্তিতে। তার মানে হচ্ছে আমাদের জাতীয় আয়টা বেশি, যেহেতু আমাদের শ্রমিকরা বাইরে কাজ করছে, সেখান থেকে আয় পাঠাচ্ছে, যে জন্য আমাদের চাঁদার পরিমাণও কিন্তু বেড়ে গেছে। এই দিকগুলোর সাথে আমার মনে হয় সরকারি অবশ্যই তারা এই ব্যাপারে সচেতন, কিন্তু বিষয়টা হচ্ছে যে নাম্বার তৈরি করি আমরা যেরকম আমাদের দেশের ভিতরেই যখন বলি যে অমুকে গরিব, তাকে একটা দিতে হবে, অথবা অমুক কৃষকরা এতটুকু জমির নিচে যদি হয় তাহলে ডিজেলে ভর্তুকি দিতে হবে, এই প্রথাগুলো যেমন চালু আছে, আন্তর্জাতিক বাজারে ক্যাটাগরাইজেশন যে শ্রেণীকরণটা, তার একটা পারপাস আছে। সেই পারপাসটার ভিতরে যেন আমরা হঠাৎ করে গা এলিয়ে না দিই। মানে অতি বেশি বাইরের এই সন্তুষ্টি পেয়ে আমরা যদি আবার সেদিকেই নিজেদেরকে আত্মতুষ্টিতে ভুগি, তাহলে একটা বিপদ আছে। আপনার গোড়ার প্রশ্নতে যাই, সেটা হচ্ছে যে এলডিসি হিসেবে কতগুলা সুযোগ সুবিধা থাকে, যেমন আমরা বাইরের বাজারে সুযোগ সুবিধা পাই, আবার তেমনি আমরা কিন্তু কনসেশনারি লোনও পেয়ে থাকি এলডিসি হিসেবে। আমরা অন্যদিকে ওই ধরনের একটা মানে গরিবী, অসম্মানজনক, যেটা রেন ভাই রাইটলি তুলেছেন, সেই অবস্থান থেকে বেরিয়ে আসাটা খুবই জরুরি। কিন্তু এই বেরিয়ে আসার প্রসেসটাতে যদি আভ্যন্তরীণভাবে সম্পদ বন্টনটা এবং সকলের, মানে যেরকম একজন কাউকে যদি জিজ্ঞাসা করা হয় গতকাল থেকে আজকে কি আমার জীবনের এমন কোনো হেরফের হলো, আমরা তো যা ছিলাম সেইভাবে আছি। সংখ্যার দিক থেকে আজকে মধ্যবর্তী মানে নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে বিশ্বব্যাংকের অন্তর্ভুক্তি হলেও এটা মানে এই না যে আমরা কিন্তু রাতারাতি পাল্টে গেছি। আমাদের প্রোগ্রেসটা ঘটছে, যেটা তোলা হয়েছে ইস্তেহারের কথা, সেই প্রোগ্রেসটা আসলে কীভাবে হচ্ছে সেদিকে আলোচনাটাকে বেশি নিবেদ্য করার দরকার। ক্লাসিফিকেশনের যে পারপাসটা, ক্লাসিফিকেশনের কিন্তু একটা জিনিস একটু কেয়ারফুল থাকার দরকার। আমি সংখ্যার ব্যাপারে বলবো যে যখন কম্পারেবল, মানে বিভিন্ন দেশের কতটুকু মানে জনপ্রতি আয়, সেটাকে যখন একটা কম্পারেবল ফিগার করি, আমরা অনেক সময় পারচেজিং পাওয়ার প্যারিটি ব্যবহার করি, কিন্তু ন্যাশনাল ইনকাম, জাতীয় আয় করার ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন যে পারচেজিং পাওয়ার প্যারিটিটাকে ব্যবহার করতে পারেনি। তারা করে হচ্ছে গত 3-4 বছরে আমাদের বৈদেশিক মুদ্রার হারের উঠানামাটাকে গুনতির ভিতরে এনে করে, এবং সেখানে কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রার হারটা কিন্তু অনেক স্থিতিশীল ছিল গত 3-4 বছর, কেন বেশ কয়েক বছর ধরে অনেক স্থিতিশীল অবস্থাতে আছে, যে কারণে তার প্রভাবটা কিন্তু ক্যালকুলেশনে পড়ছে। অর্থাৎ সংখ্যার পিছনে কিছু কারণ থাকে, এবং আমি বলছি এই জন্য যে বাইরে এই প্রচারটা অবশ্যই আমাদের কাছে একটা গর্বের অন্য দিকটা আসে, যে আমরা বাইরের সমাজের কাছে যেভাবে ক্রিকেট আজকে আমাদেরকে বিশ্ব পরিসরে একটা সম্মানের জায়গায় নিয়ে গেছে, ঠিক তেমনি একটা ওই নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যবর্তী আয়ের উত্তরণটাকেও কিন্তু বাইরের সমাজের কাছে যে দেখবে, তার কাছে অবশ্যই বাংলাদেশকে একটা উন্নত জায়গায় হিসেবে পরিগণিত হবে। কিন্তু আমার মনে হয় সেটাতে তুষ্টিবোধে ভোগাটা ঠিক না, কারণ সংখ্যার পিছনে অনেক কিছু কাজ করে, যার একটা দিক তুলেছে। এবং আমার মনে হয় আমারও মনে হয় যে সংখ্যাটা অবশ্যই এটা একটা বলা যায় যে সুযোগ, যেমন তেমনি অনেক চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে, এবং সেই জিনিসগুলিও প্রস্তুতি থাকতে হবে। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে ফিরে এসে লেনিন ভাই আপনার কাছে জানতে চাইবো যে এই যেই বলা হচ্ছে যে মধ্যম আয়ের দেশ, মধ্যম আয়ের দেশ হওয়ার কারণে কিন্তু আমাদের বলা যায় যে দায়িত্ব, নিশ্চয়ই যে কোনো অর্জনই দায়িত্ব বাড়িয়ে দেয়। সেই দায়িত্বটা একই সঙ্গে সরকার এবং একই সঙ্গে সরকারের বাইরে দল, তাদেরও থাকবে। ফলে এই যে সমন্বিতভাবে উন্নয়নের যে যাত্রা, সেইখানে আওয়ামী লীগ দল হিসেবে সরকারকে কি ধরনের সহযোগিতা করে এবং করবে, সেই বিষয়গুলি আমরা একটু জানতে চাইব একটা বিরতির পর। আজকের বাংলাদেশে যাচ্ছি, বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে।
নোয়ারুল লেলিন ভাই, আপনার কাছে এই যে দল এবং রাষ্ট্র পরিচালনায় আপনার দলের এখন রাষ্ট্র পরিচালনা করছেন, ফলে এই ধরনের যখন আমরা জানি যে আরও গতিশীল করতে হবে আমাদের অর্থনীতিকে, সেই ক্ষেত্রে সরকার এবং দলের মধ্যে সমন্বয়টা কিভাবে হবে এবং এই ক্ষেত্রে দলের দিক থেকে কি ধরনের সহযোগিতা আপনারা করেন বা করছেন? সরকার যেটা করে এটা ঠিকই যে সরকার আর দল এক না, অনেকে এটাকে গুলিয়ে ফেলে, কিন্তু সরকার পরিচালিত হয় জনগণের ভোটে নির্বাচিত যেই দল সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দলের যেই দৃষ্টিভঙ্গি, তার যে ম্যানিফেস্টো, তার যেই উন্নয়ন দর্শন, সেটি দিয়েই সরকার তার অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে রাজনৈতিক কর্মকাণ্ড অন্যটা করে। এবং আমরা 2014 সালের নির্বাচনী ইশতেহারেও কিন্তু এই 2008-এর যেই নির্বাচনী ইশতেহার ছিল সেটারই ধারাবাহিকতা রেখেছে। এবং 2014 সালে 8 সালে আমরা বলেছিলাম 2021 সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পৌঁছতে চাই। এবং আপনি লক্ষ্য করেছেন 2014 সালের নির্বাচনী ইশতেহারে আমরা আরও একটা সুদূর প্রসারী লক্ষ্য স্থির করেছি, 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা একটা উন্নত সমৃদ্ধ দেশের জায়গায় নিতে চাই। এখন উন্নত সমৃদ্ধিটা কি হলে হয়, আমি যদি এইটাও বলি যে ঠিক আছে এখন নিম্ন মধ্যম আয়ের দেশ, 2041 সালে যদি আমরা $12,000 কাছাকাছি যেতে পারি তাহলেই আমি মনে করি যে একটু উন্নত দেশে বাংলাদেশের পরিস্থিতি উন্নীত হবে, সেখানে আমরা পৌঁছতে পারবো। আমাদের সামগ্রিক লক্ষ্যই হচ্ছে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন। আমাদের দেশজ উৎপাদন, ইনি বলেছেন কারেক্টলি যে আমাদের দেশের নিজের শিল্প ভিত্তি এটাকে আরও মজবুত করা। এটা আমি বলবো যে আমাদের অর্থনীতিতে একসময় প্রধান ছিল কৃষি। আপনারা দেখবেন যে কৃষিতে আত্মনির্ভরশীলতা, বিশেষ করে খাদ্য আত্মনির্ভরশীলতা হয়েছে, মৎস্য উৎপাদনে, সবজি উৎপাদনে, এটা আমরা ইতিমধ্যেই দুনিয়াতে একটা স্থান অধিকার করেছি। এই দিক থেকে আমরা নিশ্চিত করেছি মানুষের খাদ্য নিরাপত্তা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কৃষির যে অংশ অর্থনীতিতে সেটা কিন্তু কমে এসছে, সেবা খাত প্রধান হয়ে দাঁড়িয়েছে এবং সেই সাথে রেমিটেন্স। কিন্তু আমরা যেটা চাই যে বাংলাদেশকে তার অর্থনীতিকে স্থায়ীভাবে যদি আমরা একটা শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করাতে চাই তাহলে এখানে একটা শিল্প সভ্যতার ভিত্তি আমাদের রচনা করতে হবে। এবং সেই শিল্প গড়ে উঠতে পারে দুভাবেই, একটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ বিনিয়োগের বৃদ্ধি করা এবং সেটার ভেতর দিয়ে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান করা, যেটা না করতে পারলে আবার যেই সূচকগুলোকে দিয়ে আমরা মধ্যম আয়ের দেশ বলবো, যেই সূচকগুলোকে দিয়ে আমরা একটা স্বপ্নের সোনার বাংলাদেশ বলবো, সেটা কিন্তু হবে না। সুতরাং আমরা একদিকে আমাদের যদি বলেন যে আমাদের ফোকাসটা হচ্ছে বিনিয়োগ, দেশজ বিনিয়োগ বৃদ্ধি এবং বৈদেশিক বিনিয়োগকেও যতটা পারা যায় সেটা আকৃষ্ট করা। লেনিন ভাই, এইখানে আমি শুধু অর্থনীতির দিক থেকে দেখতেছি না, আমি রাজনৈতিক যে কমিটমেন্ট, সেখানে আমি ওই কথাটা আসছি, বিদেশি বিনিয়োগ এবং ব্যবসার পরিবেশ তৈরির আমি ওই কথাটাই আসছি যে আপনার এই বিনিয়োগ আর বৈদেশিক বিনিয়োগ বলি যেটাই বলি বা শিল্পায়নের কথা যেটা আমি বলি, বা আপনি সামগ্রিক অর্থেই যদি বলেন যে দেশের উন্নয়ন, এটা নির্ভর করে সরকারের পরিচালনার দক্ষতা যেরকম একটা বড় ব্যাপার আছে, তেমনি এটা নির্ভর করে দেশের রাজনৈতিক পরিস্থিতি, সেটা কতটা স্থিতিশীল, কতটা সেখানে পার্টিসিপেটরি জনগণের পার্টিসিপেশন থাকছে উন্নয়ন কর্মকাণ্ডে, কতটা গণতান্ত্রিক, তার উপরে। এবং সেক্ষেত্রে আমি এটা মনে করি যে আমাদের দেশে যে 2009 থেকে 2013 পর্যন্ত অব্যাহতভাবে যদি শান্তি স্থিতিশীলতা থাকতো, 2012-13 সালের দিকে গিয়ে বিএনপি জামাত জোট হেফাজতে ইসলামের নামে তারা যেই তাণ্ডব বাংলাদেশে করেছে, যেভাবে ধ্বংস তারা করেছে, সেটা যদি না হতো তাহলে পরে আমরা 2012-13 সালেই কিন্তু 7% আমরা প্রবৃদ্ধির হার ঘোষণা করেছিলাম, যেটা এখনো পর্যন্ত আমরা অর্জন করতে পারিনি। আপনি এটা নিজে ভালো করে বোঝেন যে 1% প্রবৃদ্ধি অর্জন মানেই কিন্তু একটা বিপুল ব্যাপার। মনে হতে পারে এক, কিন্তু এক মানে এক না, এটার সাথে অনেক বড় ব্যাপার। সেটা অর্জন করা সম্ভব হতো, সেইটা আমরা পারিনি।
এটা ঠিকই আমরা একটা সন্তুষ্টির জায়গায় আসি যে এত রাজনৈতিক ডামাডোল, এত কনফ্লিক্টিং পলিটিক্স, এত সহিংসতা, এত হত্যা, মানুষকে পেট্রোল দিয়ে হত্যা করা, ডিস্টেবিলাইজেশনের এই সকল ষড়যন্ত্র, তা সত্ত্বেও বাংলাদেশ কনসিস্টেন্টলি 6%-এর উপরে প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে। এটা আমাদের শক্তির দিক। কিন্তু আমরা কিন্তু এতে সন্তুষ্ট না। আমরা মনে করি যে আমরা যদি এই প্রবৃদ্ধির হারটি 8%-এ নিতে পারি, 9%-এ নিতে পারি, যদি 8ও হয়, তাহলে আমাদের হিসাবে আপনারা অর্থনীতিবিদরা ভালো বলতে পারবেন, 8% প্রবৃদ্ধির হারের জায়গায় নিতে পারলেও কিন্তু 2021 সালের মধ্যেই আমাদের দেশ থেকে অতি দরিদ্র এটা আমরা দূর করে ফেলতে পারবো। দারিদ্র সূচকে এখন আমরা অনেকখানি কমিয়ে এনেছি, এটা ঠিক, কিন্তু অতি দরিদ্র এখনো 22%-এর নিচে রয়ে গেছে। সেটা আমি মনে করি যে 8%-এ যদি আমরা প্রবৃদ্ধিটা নিতে পারি তাহলে এটা সম্ভব। আর ইট ডিপেন্ডস অন, কেবল সরকারের সদিচ্ছা এবং দক্ষতার উপরে না, কেবল সুশাসনের উপরে না, অপোজিশন অ্যান্ড আদার পলিটিক্যাল ফোর্সেস তারা দেশটাকে কিভাবে দেখে। তারা যদি দেশপ্রেমিক দৃষ্টিতে দেখে যে ঠিক আছে তাদের পলিটিক্স থাকবে, তাদের দাবি থাকবে, গণতন্ত্র থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু হরতাল করব না, এমন কোনো কর্মসূচি নেব না যেখানে জনগণের জীবনযাত্রার ক্ষতি হতে পারে, অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হতে পারে। সরকার বেকায়দায় ফেলার জন্য আপনি অন্য অনেক কিছু করতে পারেন, ডেমোক্রেসিতে সেটা অ্যালাউড, কিন্তু এমন কিছু না করা যেটা করলে পরে জাতির অগ্রগতির রথটি স্থবির হয়ে যায় বা গতি তার শ্লথ হয়ে যায়। সেই জায়গার থেকে যদি আমাদের রাজনৈতিক দলগুলো, বিরোধী দলগুলো তারা বুঝে এক ধরনের ঐক্যমত্য হয় যে না, আমরা আর যাই করি না কেন আমরা ধ্বংসের রাজনীতিটা করব না, আমরা দেশকে পিছিয়ে নেওয়ার পশ্চাৎপদ করব না, আমাদের মানুষকে আরও দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হত্যা, খুনের মধ্যে আমরা করব না। কনফ্লিক্টিং পলিটিক্সের বাইরে এসে আমরা যদি একটা সমঝোতার রাজনীতি, একটা সহিষ্ণু গণতান্ত্রিক পরিবেশ আমরা গড়ে তুলতে পারি, আমি বিশ্বাস করি 2018 বা 19 সালের মধ্যে যেটা জাতিসংঘের ইন্ডিকেশন, সেখানে সাধারণভাবে ধরা যায়, হিসাব করলে এমনিতেও মনে হয় যে $1500-1600 তো বটেই। আমার তো ধারণা হয় যে আমরা যদি 8% প্রবৃদ্ধি অর্জন করতে পারি তাহলে পরে বাংলাদেশ $2000 যেই আপনার মাথা প্রতি আয় যেটা বলা হচ্ছে সেটা অর্জন করা সম্ভব। এবং সেই অর্জনটা কেবল সংখ্যাতত্ত্বের ব্যাপার না। আমি এখানে নিঃসন্দেহে বলবো যে আওয়ামী লীগ ইজ দ্য অনলি গভর্নমেন্ট যে হচ্ছে গরিব বান্ধব, যেখানে সোশ্যাল সেফটি নেট অন্য অনেকের তুলনায় বেটার, যেটা আজকে এই উপমহাদেশে স্বীকৃত, যে বাংলাদেশে মাতৃমৃত্যু হার বলেন, বাংলাদেশের দারিদ্র্যের কথা বলেন, বাংলাদেশে শিশু মৃত্যুর হার বলেন, সেই দিক থেকে ভারত বা আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমাদের পারফরমেন্স বেটার। আপনি যদি এইটা বলেন যে বাংলাদেশের গড় আয়ুষ্কাল বৃদ্ধি, অমর্ত্য সেনই বলেছেন তার বইয়ের প্রকাশন উৎসবে যে 90-এর দশকে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম আর ভারতের পার ক্যাপিটা ইনকামের যা ছিল সেটা এখনে এসে ভারতের ডাবল হয়েছে, কিন্তু 90-এর দশকে ভারতের মানুষের গড় আয়ুষ্কাল বাংলাদেশের তুলনায় 4 বছর বেশি ছিল। আর এখন এসে দেখা যাচ্ছে ভারতের জাতীয় আয় ডাবল হওয়ার পরেও তাদের গড় আয়ুষ্কাল কিন্তু বাংলাদেশের তুলনায় 4 বছর কম হয়ে গেছে। সুতরাং এটা গরিব বান্ধব যদি না হতো, আমাদের এই যে সামাজিক স্থিতিশীলতা বা যদি বলেন যে দরিদ্র বান্ধব আমরা না হই, আয়ের সমতা, সম্পদের সমতা, এখানে ধনী দরিদ্রের ডিফারেন্সটাকে আপনি একটা যুক্তিপূর্ণ পর্যায়ে নিয়ে আসা, এটা যদি আমরা না পারি তাহলে পরে এই ট্রিকল ডাউন এফেক্ট দিয়ে, চুইয়ে পড়া উপকার দিয়ে কেবল গরিব মানুষকে বাঁচিয়ে রাখা, এটাই আমাদের একমাত্র লক্ষ্য না। তবে আমরা আবার একটু সাজ্জাদ জহিরের কাছে যাব। বিষয়গুলি এইরকম যে আমরা জানি যে একটা প্রাথমিক শিক্ষার্থী যে ক্লাস 5-এ পড়ে, সে কিন্তু যখন ক্লাস 6-এ উঠে তখন 5-এ পড়ার সময় ক্লাসের সবচেয়ে বড় ছাত্র থাকে স্কুলে, কিন্তু যখন সে হাই স্কুলে উঠে তখন সবচেয়ে ছোট ছাত্রটা হয়, তার কাছে চ্যালেঞ্জ অনেক বেশি চলে আসে। আমাদের জন্য এই এলিভিয়েশনটা, এই উন্নতিটা অনেকটা ওই রকমই কিনা, এবং সেক্ষেত্রে এই যে নতুন এনভায়রনমেন্ট, বড় হওয়ার, আমরা এখন বড় হয়েছি দেশ হিসেবে, এবং আমরা হয়তো এখন আন্তর্জাতিক পর্যায় থেকে গ্র্যান্টস তুলনায় অনেক কম পাবো, অন্যান্য সুযোগ সুবিধা কম পাবো, একই সঙ্গে হয়তো আমাদের অর্থনৈতিক ভিত্তি ভালো হওয়ার কারণে আমরা ঋণ বেশি পাওয়ার যোগ্যতা পাবো, কিন্তু সেখানে প্রতিযোগিতা একটা বিষয় এসেই যাবে। সেই ক্ষেত্রে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বা আরও এগিয়ে যাওয়ার জন্য আমাদের
প্রস্তুতি কতটুকু আছে এবং প্রস্তুতি বাড়ানোর জন্য কি কি উদ্যোগ নেওয়া দরকার, একটা বিরতি পর আপনার কাছে এই বিষয়গুলো একটু বিস্তারিত জানতে চাই। আজকের বাংলাদেশে যাচ্ছে আরো কি বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সাজ্জাদ জহির, যেই চ্যালেঞ্জগুলি এই মুহূর্তে নতুন করে বাংলাদেশের জন্য আসবে, হয়তো আজকেই আসবে না কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আসবে অর্থনৈতিক এই উন্নতির কারণে। প্রথমেই যে সংখ্যা নিয়ে আমরা আগেও আলাপ করছিলাম, যেটা খেয়াল করার দরকার যে এই সংখ্যাটা কিন্তু আমাদের রাতারাতি কোনো পরিবর্তন আনেনি। এমনকি আমাদের ঋণ গ্রহণকারী হিসেবে হোক বা বাজারে অ্যাক্সেস, রপ্তানি বাজারে কোনো অগ্রাধিকার পাওয়ার ক্ষেত্রে যেভাবে ক্যাটাগরাইজেশন করে, আমরা যদি বিশ্বব্যাংকের দিকে তাকাই, বিশ্বব্যাংক তিনটাভাবে এই দেশগুলোকে ক্লাসিফাই করে ঋণ যাদেরকে প্রদান করা হবে। তার একটা হচ্ছে আইডিএ ক্রেডিট, যেটা বলে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনস থেকে যে ক্রেডিটটা দেওয়া হয়, সেইটার কিন্তু সেই গ্রুপের ভিতরে আমরা বিলং করছি, এখনো পর্যন্ত সেই গ্রুপেই অবস্থান করছি এবং এর সাথে কিন্তু কোনো পরিবর্তন রাতারাতি এবং আগামী দিনগুলোতে হবে বলে মনে হয় না। দ্বিতীয় বিষয়টা যেটা আগেই শুরুতেই কিন্তু রেইন ভাই তুলেছিলেন যে মানে স্বল্পোন্নত দেশের যে ইউএন ক্যাটাগরাইজেশন, সেটা খুব শীঘ্রই আসবে বিষয়টা না, যেটা প্রশ্ন আগেও করেছিলেন যে তিনটা ব্রড ক্যাটাগরিতে, একটা হচ্ছে জনপ্রতি আয়ের ভিত্তিতে আমরা দেখি এবং সেখানে মনে হয় 1240 ন্যূনতম দরকার ইউএস ডলারের বেসিসে গত যে হিসেবে দেখছিলাম। আর দুইটা বড় ধরনের ইন্ডেক্স আছে, একটা মানব সম্পদের ক্ষেত্রে যেখানে স্বাস্থ্য, শিক্ষা এই বিষয়গুলো প্রতিফলন যাতে ঘটে, আর অন্য আরেকটা হচ্ছে যেটাকে বলছিলাম ঝুঁকিপূর্ণতা। ঝুঁকিপূর্ণতাটা উৎপাদনে হতে পারে অথবা আমাদের রপ্তানি বাণিজ্যে যদি মাত্র গুটি কতক দু একটা আইটেমের উপর নির্ভরশীলতা থাকে সেটাকেও ঝুঁকিপূর্ণ মনে করা হয়। এই ধরনের বিষয়গুলো অনেক ঝুঁকিপূর্ণ, কারণ আমাদের সেই সকলগুলোকে কাটিয়ে উঠে স্বল্পোন্নত দেশ থেকে সত্যিকার অর্থে ইউএন সিস্টেমের ভাষায় যেটা আমরা সম্মানজনক জায়গাতে ঋণের বাজারে একদিকে আমরা সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে আসা ঋণের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হলেও কিন্তু সরকার যদি প্রাইভেট বাজার থেকে ঋণ, যেটা আমরা ক্রেডিট রেটিং বলি ব্যাংকিং সিস্টেমে যেটা করা হয়, আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে তখন ঋণ প্রাইভেট মার্কেট থেকে নিক বা সরকার নিক, সেখানে কিন্তু আরেকটা অবস্থানে চলে যাবে। সুতরাং ওদিক থেকে ক্রেডিট রেটিংয়ের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবে এবং বৃহত্তর বিশ্ব পরিসরের সমাজের কাছে বাংলাদেশের অবস্থানটা অবশ্যই সম্মানজনক জায়গায় যাবে এবং যে জায়গাটার থেকে আমাদের বেরিয়ে আসার দরকার সেটা আসলে সম্মানের খাতিরেই বেরিয়ে আসাটা দরকার। আমরা যদি মনে করি গরিব কি চিরকাল ভর্তুকি নিয়ে চলবে কিনা, যে দিক থেকে চিন্তা করলে আসলে ওই সেফটি নেট কন্টিনিউ করার ক্ষেত্রে আমার কাছে ভয় জাগে যে সেফটি নেট কন্টিনিউ না, সেফটি নেট আমরা মুক্ত হতে পারলাম কিনা, মানে আমরা দান খয়রাতির থেকে মুক্তি আমাদের দেশের জনগণকে দিতে পারছি কিনা সেটা যেমন ভাবার দরকার, তেমনি বিশ্ব পরিসর থেকে আমরা দান খয়রাতি স্ট্যাটাস থেকে বেরিয়ে আসতে পারছি কিনা। সো ওই পার্টটা একটা দিক। চ্যালেঞ্জের ব্যাপারটা যেটা কিন্তু আমার মনে হয় লেইন ভাই ওই বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে আলোচনা করতে, বিষয়গুলোকে আলোচনা করতে গিয়ে আমাদের সামনে কিছু কিছু চ্যালেঞ্জ উল্লেখ করেছেন এবং যে লক্ষ্যগুলা নির্ধারণ করা হচ্ছে আমার মনে হয় একটু কোয়ালিফাই যে কোনো সরকারি আসুক করার দরকার, যে কোনো একটা নাম্বার বেসড এটা টার্গেট সেট করা এটা সমাজের জন্য, একটা জাতির জন্য আমার কাছে মনে হয় কিছুটা ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ কেন বলছি, এই নাম্বারের খেলাতে আমি অনেক নিজের কাজের ক্ষেত্রে দেখেছি এই নাম্বারের অনেক খেলা আছে। এই নাম্বার দিয়ে আজকে আমি পপুলেশনটা আমাদের যদি হিসেবে দেখেন, জনপ্রতি হিসেব করতে গেলে আমাদের দরকার জনসংখ্যার পরিমাণ। জনসংখ্যার পরিমাণে কিন্তু 15,80,00,000 ধরে নিয়ে করেছে ওয়ার্ল্ড ব্যাংকের হিসেবে। ওখানে যদি কেউ বলতো যে না এটা 17 কোটি, কথার কথা বলছি, তাহলে সঙ্গে সঙ্গে জনপ্রতি আয়টা কমে যেত। কেউ যদি বলে যে না এটা 15 কোটি, তাহলে আপনার জনপ্রতি আয়টা বেড়ে যেত। এই যে নাম্বারের খেলাটা, যে জন্য আমি নাম্বারটা কখনোই বড় আকারে কিন্তু আমাদের রাজনৈতিক দলের বা যারা কিনা একটা সমাজ জাতিকে পরিচালনা করছে তাদের জন্য ওটা কেন্দ্রিক কোনো চিন্তাটা ভাবনাটাকে আমি মনে করি রাখাটা উচিত না। যদিও নাম্বারটা একটা ইন্ডিকেশন হিসেবে একটা মোটামুটি বোঝার চেষ্টা করে যে কোন দিকে আমরা যাচ্ছি, সেটা দেশজ আয় বলি, জাতীয় আয় বলি অথবা দারিদ্র্যের হার বলি, সেই মাত্রায় দেখার দরকার। দ্বিতীয় একটা বিষয় আমি তুলব, যেটা তুলছিলেন যে আসলে চ্যালেঞ্জটা কোথায় যদি আমরা চিন্তা করি। আমি আগেই তুলেছিলাম যে জাতীয় আয়টা কিন্তু রপ্তানি, আমরা শ্রম রপ্তানি নির্ভর একটা
জিনিসের দিকে মানে উন্নয়ন কথাটা কোট আনকোট বলবো, সেই ধরনের উন্নয়ন ধারাতে আমরা চলছি। এবং এবারের বাজেটের দিকেও যদি খেয়াল করেন, বড় আকারে প্রাধান্য কর্মসংস্থান নিয়ে যখন আমাদের অর্থমন্ত্রী বলছেন, তিনি কিন্তু বাইরের কর্মসংস্থানের কথা বলছেন। যেটা লেইন ভাই তুলছিলেন যে আসলে দেশজ উৎপাদন, শিল্প, সংস্কৃতি গড়ে তোলার দরকার, সেটার দিকে কিন্তু লক্ষ্য নাই। তার মানে কি, এটার স্থায়িত্ব থাকতে পারবে না যদি না আমরা, আমি বলছি না যে আমি শ্রম রপ্তানি করব না, আজকের বাস্তবতা হচ্ছে শ্রম রপ্তানি করার দরকার, কিন্তু রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আমাদের আশাটা হচ্ছে যে সেই দিক নির্দেশনাটা সকলের সাথে পরামর্শের ভিত্তিতে হোক, যেখানে আমরা এই শ্রম রপ্তানি নির্ভর ধারার থেকে বেরিয়ে এসে আমরা যেন আভ্যন্তরীণ বিনিয়োগকে উৎসাহী করে এগোতে পারি এবং শ্রমটাকে যেন নিজের দেশে। কারণ আমি গতকালকেই শুনছিলাম একজন গ্রামের মহিলা বাইরের থেকে 6 বছর কাজ শেষে এসেছেন, আমাদের এয়ারপোর্টে এসে সে নানান রকমের বাটপাটদের হাতে পড়তে হয়েছে, রাতে ফরিদপুরে যাবে সে। তা আমরা দেশের অবস্থা যদি উন্নত না করতে পারি, কতগুলো নিরাপত্তার অঙ্গন আছে, বিনিয়োগের ব্যবস্থার জন্য যে সকল অবকাঠামোর ক্ষেত্রে বিনিয়োগ দরকার, সেই বিনিয়োগগুলোকে ত্বরান্বিত করার দরকার। তা না হলে কিন্তু এটা খুব মানসম্মানজনক না যে আমার দেশের ছেলে মেয়ে সবাইকে আমাদেরকে বাইরে পাঠাতে হচ্ছে। কিন্তু ট্রানজিশনাল অবস্থাতে এই জিনিসটা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে। আমাদের একটা দিক নির্দেশনা দরকার, কিভাবে আমরা এই শ্রম রপ্তানি নির্ভর থেকে বেরিয়ে আসতে পারি। দ্বিতীয় একটা বিষয় আমি তুলব, যেটা আসলেই আমাদের সামাজিক অঙ্গনে বিরাট অগ্রগতি হয়েছে, এবং একটু আগে আপনাদেরকে যেটা বলছিলাম যে আসলে এর কৃতিত্বটা সবাইকে দেওয়ার দরকার। আমাদের দেশে মুক্তিযুদ্ধের পরে যে স্বাধীনতায় জনগণের বিরাট অংশগ্রহণের মাধ্যমে আসার ফলে যে প্রাণশক্তির উদ্ভব ঘটেছে এবং তার বিভিন্ন খাতে তার ব্যবহার এবং স্বতঃস্ফূর্ততা দেখা গিয়েছিল, সেইটার ধারাবাহিকতা হিসেবেই কিন্তু সামাজিক অঙ্গনে অনেক পরিবর্তন বেসরকারি সংস্থা এবং সরকারি সংস্থার উদ্যোগে ঘটেছে। এটার ইতিহাসটা মোটামুটি সবারই জানা। সেই স্বীকৃতিটাকে কিন্তু দলীয়করণ করাটা আমি বলবো যে আমাদের করা উচিত না, বরং ওই উদারতাটাকে আমরা আশা করি যে সকলের অংশগ্রহণের মাধ্যমে হচ্ছে, এবং সেইটাতে নেতৃত্ব দেওয়াটাই হচ্ছে আজকের রাজনৈতিক অঙ্গনে যারা কর্ণধার তাদের কাছ থেকে আমাদের আশা করছি। দ্বিতীয় আরেকটা দিক তুলব যে আসলে রাজনীতির অঙ্গনে কিছু কোয়ালিটেটিভ চেঞ্জ দরকার। আমরা আজকে এতদিন পরে এসে আলোচনায় এই অগ্রগতি নিয়ে যখন আমরা আলাপ করব, এটা হচ্ছে যে অর্থনৈতিক অগ্রগতিতে অবশ্যই যে সকল বাধাগুলো আমরা দেখছি, এটা শুধুমাত্র দেশজ নেতৃত্বের হাতেই আটকে নাই, তাদের যে ক্রিয়ানক হয়ে ঘটছে তা না, এটা আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতির অঙ্গ হিসেবেই কিন্তু আমরা এখানে অবস্থান করছি। এবং অনেক কিছুর ক্ষেত্রে ঘটছে না, ঘটতে গিয়েও ঘটছে না। একটা বিদ্যুৎ কেন্দ্র হোক, একটা রাস্তা হোক বা একটা রেলপথ হোক, যে জিনিসগুলোতে আমরা মনে করছি যে বিনিয়োগ হওয়ার দরকার, সেখানে যে আধা পথে গিয়ে যে মুখ থুবড়ে দাঁড়িয়ে পড়তে হচ্ছে, এটার পিছনে আমি মনে করি না যে অমুকে চক্রান্ত তমুকে চক্রান্ত দেশের ভিতরে। কিন্তু আন্তর্জাতিক এবং আঞ্চলিকভাবে আমরা কিছু কিছু জায়গাতে অবশ্যই সুরাহা করতে পারছি না, এবং সেই সুরাহাটা করার জন্য আমার মনে হয় দেশের ভিতরে অনেক বেশি ঐক্যবদ্ধতা দরকার। আর সেই সাথে যেটা দরকার, পলিটিক্যাল অঙ্গনে অবশ্যই অর্থনৈতিক অঙ্গনে অগ্রগতিটা ঘটছে যেটা, সেটার ধারাবাহিকতা হিসেবে পলিটিক্যাল অঙ্গনেও প্রাতিষ্ঠানিক কিছু বড় আকারের পরিবর্তন দরকার। রাজনীতিটা যেটা হচ্ছিল যে আমরা একটা বিরতিতে যাব, অবশ্যই এই বিষয়টাই লেনিন ভাইয়ের কাছ থেকে জানতে চাইব। সামগ্রিকভাবে শুধুমাত্র আওয়ামী লীগ না, সামগ্রিকভাবেই যে প্রাতিষ্ঠানিক একটা পরিবর্তন দরকার, কারণ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমাদের পায়ের তলায় মাটি আছে এবং বিশ্বের সঙ্গে এগিয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে ধীরে ধীরে। এবং যেই বিষয়টি সাজ্জাদ ভাইও এসেছেন যে আমরা আমাদের যে শ্রম, সেটাই সবচেয়ে বড় শক্তি, সেটাকে আমরা বাইরে পাঠিয়ে দিব নাকি তার কিছু অংশ নিজেরাও ব্যবহার করে আসলে আমাদের প্রতিযোগিতাটা আরও বাড়াবো। এ বিষয়ে রাজনৈতিক পরিবর্তন বা রাজনৈতিক অঙ্গীকার আরও কি আসতে পারে, আসা উচিত, সেই বিষয়ে আপনার ভাবনাটা জানবো একটা বিরতির পর। আজকের বাংলাদেশে যাচ্ছে আরেকটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। লেনিন ভাই, আমরা ফিরে আসবো আপনার কাছে যে এই যে পরিবর্তনটা, একটা প্রতিযোগিতার মধ্যে আমরা পড়ব সামনে খুব অল্প দিনের মধ্যেই, তার জন্য একটা রাজনৈতিক প্রস্তুতিরও প্রয়োজন আছে। সেইটা কেমন, এবং সেটা সামগ্রিকভাবে শুধুমাত্র একটি দলের না?
না, প্রস্তুতি তো ধরেন কেবল একটা রাজনৈতিক দলের প্রস্তুতি না, এটা হচ্ছে সমগ্র জাতির প্রস্তুতি। জি আমরা জাতি হিসাবে আজকে যদি বলি যে হ্যাঁ, যেই সংবাদটি বিশ্ব ব্যাংক আজকে প্রকাশ করলো, সেটার ভেতর দিয়ে আমাদের একটা জাতীয় গর্বের বিষয় হলো, এবং আমরা মনে করি যে আমাদের দেশে বিদেশি যারা বিনিয়োগকারী বিনিয়োগ করতে চান, তারাও একটা কনফিডেন্স পাবেন যে বাংলাদেশে বিনিয়োগ করার মতো একটা পরিস্থিতি হয়েছে, কারণ এটা একটা নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আর অন্যদিকে আমি এটা নিয়ে খুব চিন্তিত তা না। ধরেন বাংলাদেশের এখন বৈদেশিক সাহায্য নির্ভরতা কিন্তু 80-র দশকের তুলনায় অনেক কম। আপনার মনে আছে যে 80-র দশকে আপনার বেতন ভাতা পর্যন্ত দেওয়ার জন্য আপনার ওই বৈদেশিক সাহায্যের উপরে নির্ভর করতে হবে। ওখানে প্রায় 8% ছিল আপনার বৈদেশিক সাহায্যের পরিমাণ। এখন সেটা 1.8%-এ নেমে এসছে। আমাদের কোনো ভয়ের কারণ নাই। আমরা দেখেছি বিশ্বব্যাংক আমাদেরকে কত কথা বলে ব্রিজ নির্মাণের ব্যাপারে তারা নাকচ করলো, শেষ পর্যন্ত আমাদের ডিলে করে দিল। আজকে তো আমাদের এই কনফিডেন্সটা দাঁড়িয়েছে যে আমরা নিজেদের অর্থায়নে এত বড়, সবচেয়ে বড় প্রজেক্ট পদ্মা সেতু করতে পারি। কিন্তু এইটার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার জন্য যে কথাটা আপনি বললেন যে একটা রাজনৈতিক, আমরা অলরেডি 90-এর দশক থেকে এখানে একটা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালু করেছি। এই সংসদীয় গণতন্ত্র এইখানে নানান পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে অগ্রসর হচ্ছে, এবং সংসদীয় গণতন্ত্রে এখন প্রধান প্রশ্নটা হচ্ছে এটা নির্বাচন পদ্ধতি নিয়েই কিন্তু যত গণ্ডগোল। একটা সময় ছিল যে আমরা তত্ত্বাবধায়ক সরকারকে মনে করেছি যে এইটা করলে পরেই একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, সরকারের পরিবর্তনটা শান্তিপূর্ণভাবে হবে। কিন্তু এই 2001 সালের নির্বাচনে প্রমাণ করে দিল যে তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু, তাকেও কিন্তু দলীয়করণ করা যায়, সেও ইমপার্শিয়াল থাকে না। এবং পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতেই তত্ত্বাবধায়ক সরকারটি আজকে সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে পঞ্চদশ সংশোধনী থেকে বাতিল করা হয়েছে। আজকে আমি এখানে মনে করি যে এই জায়গাটাতে যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে সুসংহত করা এবং সর্বজনীনভাবে একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন পদ্ধতি, একটা সুশাসন এবং ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে পাওয়ারফুল করা, সেই ব্যাপারে তো আমাদের উদ্যোগের কোনো অভাব নেই। আমরা চাই যে বিরোধী দলগুলো তারা নির্বাচনে অংশগ্রহণ করুক, একটা ইনক্লুসিভ নির্বাচন হোক, সেটা আমরা 2014 সালেও চেয়েছি। কিন্তু বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ না করে তাদের কি লাভ হলো? শেষ পর্যন্ত না ঠেকাতে পারলো, না তারা পার্লামেন্টে গেল, এখন তারা বাইরে। এবং 1 বছর পরে আন্দোলনের নামে যে পদ্ধতিটা অনুসরণ বাংলাদেশের, মানে আমি তো আমার জন্মলগ্ন থেকে শুরু করছি যে মানতে হবে, করতে হবে, কিন্তু আমি কোনোদিন এরকম দেখি নাই। হরতাল হয়েছে, কিন্তু দিনের পর দিন হরতাল, এবং হরতালের নামে মানুষ পুড়িয়ে মারা, পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করা, গ্রামের পর গ্রামে অগ্নিসংযোগ করা, হাজার হাজার বৃক্ষ কর্তন করা। এই জায়গাটা থেকে ডিফারেন্স অফ অপিনিয়ন, সেইটার জন্য আমি তো ডিফারেন্স অফ অপিনিয়নের বিরুদ্ধে না। আমি মনে করি বাংলাদেশ সোসাইটি এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে একটা জায়গায় কনসেনসাসে আসা আমি একটা দরকার। কথা বলতে চাই আপনাকে, বাংলাদেশের সমাজ, বাঙালি সমাজ ইটসেলফ, ইট ইজ এ মাল্টিকালচারাল সোসাইটি। বাংলাদেশের সমাজ একটা প্লুরালিস্টিক সমাজ, এখানে গণতন্ত্রের কোনো বিকল্প নাই। আমরা সময়টা শেষ হয়ে গেছে। সাজ্জাদ ভাই, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে গণতন্ত্র বা এই উন্নয়নের সঙ্গে এগুলির সম্পর্ক কি এবং আমি কত খুব দ্রুত সংক্ষেপেই করা বলবো যে নাগরিক হিসেবে আমি আশা করি যে যে কোনো সরকার ক্ষমতায় থাকে তাকে আজকের যুগে কর্পোরেট লাইক ব্যবহার করতে হবে, অর্থাৎ তাকে দক্ষতার সাথে পরিচালনা করতে হবে, অর্থনৈতিক দিক নির্দেশনা থাকতে হবে, এবং সে সমাজের বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাতকে কিভাবে সমন্বিত করে একটা স্রোতধারায় নিহিত করতে পারে, এবং সেই স্রোতধারাটার মূল ক্রাইটেরিয়াটা কি বিচারে আমরা বলবো যে এটা খারাপ বা ভালো, সেটা হচ্ছে এই ভূখণ্ডের স্বার্থ। এই ভূখণ্ডে যে জনবসতি বাস করছে তাদের স্বার্থটাকে সামনে রেখে আলোচনা হবে। সুতরাং ইস্যুটা কিন্তু গণতন্ত্র না, ইস্যুটা কিন্তু হওয়ার দরকার। আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ আজকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে রোববার। ভালো থাকুন, সুস্থ থাকুন।